নমস্কার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আর একটা পর্ব শুরু করছি। আজকের পর্বের বিষয় বিফোর টেকিং দ্য রুব্রিক or before selecting the rubric or before making the rubric, what to do। আমি আগেই বলেছি একদিন যে রুবির থেকে আমাদের কি বার করতে হবে, রুবির থেকে আমাদের কি শুনতে হবে। রুবির থেকে প্রধানত শুনতে হবে কি বলছে, কেমন করে বলছে, কেন বলছে। এই কেন বলছে কথাটা আমাদের অবশ্যই শুনতে হবে। যদিও প্রথমেই বলে রাখি, যত মানুষ তত রকম মানসিকতা, ফলে তার মনের মধ্যে ঢোকার হাজারো পন্থা থাকতে পারে। সেই জন্য ওইভাবে বলা যায় না। তাই মোটামুটি কয়েকটা কথা আমাদের মনে রেখে যদি এগোই তাহলে ব্যাপারটা সহজ হতে পারে, এটা আমি মনে করেছি। যেমন প্রথম কি বলা উচিত, প্রেজেন্ট মেন্টাল স্টেট। সেকেন্ড পয়েন্ট, বেসিক মেন্টালিটি অফ দ্য পেশেন্ট। থার্ড পয়েন্ট, innermost feeling of the patient or innermost sensation of the patient. Fourth point, to emotional state or বলা যেতে পারে সবচেয়ে ভালো মেন্টাল ব্লক কোথায় আছে খুঁজতে হবে। আসলে মেন্টাল ব্লক বলতে ইমোশনাল লেভেলে কোনো অবস্ট্রাকশন থেকে গেছে। আমি একদিন বলেছি যে ইমোশন যেখানেই থাকে তার মধ্যে একটা উইল জাগবে এবং সেইটা পারফর্ম করার ইচ্ছে থাকবে। সেইটা যদি পারফর্ম করতে না পারে তাহলে ব্লক হয়, অর্থাৎ ইমোশনাল ব্লক। দ্যাট ইজ এ কাইন্ড অফ ইমোশনাল ইনজুরি। এখান থেকেই শুরু হয় সাইকোসোমাটিক বা সাইকো নিউরাল অ্যাক্টিভিটিসের ডিস্টারবেন্স, অর্থাৎ যেখানে সাইকোলজিক্যাল স্টেট অ্যাফেক্টেড হয় সেখানে নিউরোফাংশনাল অ্যাক্টিভিটি অল্টার হয়ে যায়, নিউরোফাংশনাল অ্যাক্টিভিটি ডিস্টার্ব হয়ে যায়। আর সেই জায়গা থেকেই ইমোশনাল ব্লক তৈরি হয়। আর এই জায়গাতেই আসে কোশ্চেন অফ সাইকোডায়নামিক্স। কীরকম ব্যাপারটা, সেই পয়েন্টে সেই সময়কার ফিলিংস যদি আমরা বার করে ফেলতে পারি, সেই সময়ের অনুভূতিগুলো বার করে যদি তার রুব্রিক নির্ণয় করতে পারি তাহলে কিন্তু কেস ক্লিয়ার হয়ে যাবে, তাহলে কিন্তু কেস অনেক সহজেই সমাধান হয়ে যাবে। যখন অনেক রকম প্রবলেম থাকে এবং এরকম একটা ব্লক আছে বলে মনে হয়, সেই ক্ষেত্রে ডক্টর ময়ূরেশ মহাজন বলেছেন এই টুলসটা ইউজ করে দেখতে পারো। এটা অনেক ক্ষেত্রেই রাস্তাটা সহজ করে দেবে। এই বেসিক চারটে পয়েন্ট আমরা যদি মাথায় রাখি তাহলে কেসে ঢুকতে অনেক সময় সহজ হবে। এটাই আজকের আলোচ্য বিষয়। পেশেন্ট কি বলে, পেশেন্ট সাধারণত এসে বলে নানাভাবে নানা কথাই বলে। পেশেন্ট কীভাবে কি বলবে তার তো কোনো নির্দিষ্ট নিশ্চয়তা নেই, নির্দিষ্ট কোনো ধারাও নেই। যেমন একদিন একটা পেশেন্ট এসে বলছে
50 বছর বয়স মহিলা, বলছে আপনার কি সব রকম ওষুধের, সব রকম রোগের ওষুধ দেন? স্বাভাবিকভাবে মনে হতে পারে এ কি কিউরিয়াস, এ কি জানতে চাইছে। কিন্তু ওই যে বলেছি, কি বলছে, কেন বলছে, কেমন করে বলছে, অর্থাৎ এই কেনটা অনেক সময় কেনর পরেও কেন বলতে হবে। এখানেও আমাদের সেই কেন প্রশ্নটা করতেই হবে। কেন বলছেন বলতেই উনি বললেন, না আমার মেয়ের কপালে একটা টিউমার, সেটা ওষুধ দেন কি না, এই আর কি। তার মানে উনি এসছেন ওনার ওষুধ নিতে, অথচ ওনার মাথায় ঘুরছে মেয়ের কথা। আমরা এখান থেকে ধরতে পারি তার প্রেজেন্ট স্টেজটা কি, অ্যাংজাইটি, চিলড্রেন অ্যাবাউট এবং লাইফ ডিজায়ার। যদি এইভাবে ভাবি, হয়তো ওষুধ এসে যাবে, 2-3টে ওষুধের মধ্যে এসে যাবে, ক্যালকেরিয়া কার, ফসফরাস ইত্যাদি ইত্যাদি। কিন্তু মজাটা হচ্ছে এই প্রেজেন্ট স্টেটের উপরে থেকে সব সময় কিন্তু কেসের সমাধানে এগিয়ে যাওয়া যাবে না। অনেক ক্ষেত্রেই আমরা আটকে যেতে পারি। তাই তার অ্যাসোসিয়েটেড আরও কিছু রুব্রিক খুঁজতে হবে। এটা একটা কথা। দ্বিতীয় কথা, যত রুব্রিক আমরা দেখব সেইগুলোকে নেওয়ার আগে কনফার্ম করতে হবে, তার ফিলিংসটা, তার ভাবনাটা কনফার্ম করতে হবে। যেমন এইটাও হতে পারে। আবার এইরকম একটা ঘটনা, একদিন এক মহিলা এসছেন মানে ফার্স্ট ফোন করলেন, বলে আপনি আছেন, তাহলে আমি আসবো, কী ব্যাপার। সে তার মেয়ে নিয়ে আসতো, সে পরিচিত, বলছে আমি এরকম, আমার ইউটারাসটা বলছে ইউএসজি করে পাওয়া গেছে, বাল্কি, খুব ব্লিডিং প্রবলেম হয়, এই ট্যাবলেট খেয়ে খেয়েই চলতে হচ্ছে বহুদিন যাবৎ, তাই আসতে চাইছি। ঠিক আছে, আসুন। এই পেশেন্ট এসে বলছে কি, এরকম প্রচুর ফ্লো হয়, ট্যাবলেট খেয়ে দিন চলে, মানে মাস চলে, মাসের পর মাস তাকে এইভাবে চলতে হচ্ছে, এবং তার ওই একটা ট্যাবলেট কন্টিনিউ খেতে হয়, এটা ছেড়ে দিলেই ফ্লো হয়, এটা নিয়ে তার চিন্তা। তাহলে এখানে যদি আমরা ভাবি, সে বলছেন উনি ফার্স্ট এইগুলো সারবে তো, এইভাবে সাধারণ কথাই যদি আমি রুব্রিক খুঁজার চেষ্টা করি, তা আমরা কী ধরতে পারি? অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট, অ্যাংজাইটি ফিউচার, অ্যাংজাইটি ফিউচার, অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট এবং অ্যাংজাইটি, এবং আরেকটা ধরতে পারি যে লাইফ ডিজায়ার, সে জানতে চাইছে। তো এইভাবে যদি ওষুধে যাই, দেখব যে অনেকগুলো ওষুধ এসে যায়। তার মানে এইটা কিন্তু ঠিক জায়গায় যাওয়া যাচ্ছে না। কি বলেছে ভদ্রমহিলা? যে তার ইউএসজি করে দেখা গেছে ইউট্রাস ইজ বাল্কি। তাহলে বাল্কি কেন হলো? বাল্কি তো এখন হয়নি। নর্মালি কি হয়, বাচ্চা হওয়ার পরে ইউট্রাসটা ছোট হতে হতে অনেকের পুরো যতটুকু ছোট হওয়ার কথা সেটুকু হয় না, তাই বাল্কি থেকে যায়। এখানে একটা ক্ষেত্র ভাবার আছে। কি ক্ষেত্র? নর্মালি একটা বাচ্চা হওয়ার পরের মুহূর্ত থেকেই অক্সিটোসিন সিক্রিশন শুরু হয় উপযুক্ত পরিমাণে, এবং যার জন্য ইউট্রাসটা ছোট হতে শুরু করে। আর এই জন্যই প্লাসেন্টাটা
বেরিয়ে আসে এবং পাড়া অঞ্চলে বা দায়ীদের হাতেও যারা লেবার করাতেন আগের কালের দিনে, সেক্ষেত্রেও দেখা যেত প্লাসেন্টাটা ঠিকভাবে চলে আসছে। দ্যাট ইজ ডিউ টু দ্য সিক্রিশন অফ অক্সিটোসিন। পরেই, যেটা লেবারের পরেই শুরু হয় এবং এই কাণ্ডটা চলে 4 থেকে 6 সপ্তাহ। অর্থাৎ এই 4 থেকে 6 সপ্তাহের মধ্যে তার যদি কোনো ডিস্টারবেন্স থাকে, মেন্টাল স্ট্রেস বা কোনো অশান্তি, কিছু যেটা মেন্টাল স্ট্রেস তৈরি করে, অ্যাংজাইটি, স্ট্রেস ইত্যাদি তৈরি করে, সেই ক্ষেত্রগুলোতে এইসব ঘটনা হতে পারে। তা আমরা ওইখানে সাইকোডায়াগনোসিসটা খুঁজতে পারি। এই ভেবে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সেই সময়ে বাচ্চা হওয়ার পরে আপনার কি হয়েছিল এমন? তো উনি ফার্স্ট বলছেন, ওই কয়েক মাস খুব স্ট্রেসের মধ্যে দিয়ে চলতে হয়েছে। কীরকম? একটু আমতা করে পরে বলছেন যে ওনার শাশুড়ি একটু অন্য ধরনের। ওনার ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড আর উনি, আর এই নতুন বাচ্চা। উনি যেদিন হসপিটাল দিয়ে এলেন, শাশুড়ি সেদিন রান্নাবান্না করেছেন। তার পরের দিন থেকে উনি আর রান্নাঘরে যাচ্ছেন না। সকালে উঠে চা খেয়ে পাড়ায় বেরিয়ে পড়ল। এই যে ঘটনা, এই ঘটনা এনার মধ্যে চিন্তা শুরু করল, কী করে চলবে। শ্বশুরের অফিস, তার ভাত চাই, শাশুড়ি দুপুরে এলে তাকে খেতে দিতে হবে, বাচ্চাটাকে সুস্থ রাখতে হবে, নিজে সুস্থ রাখতে হবে, হাজব্যান্ডের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। কী করে? এই অ্যাংজাইটি তার মধ্যে নানা রকমভাবে শুরু হলো। এইভাবে ম্যানেজ করার জন্য তাকে লোক রাখা, কি করতে হবে, কখন করতে হবে, কেমন করে করতে হবে, সব রকম পরিস্থিতি তাকে একাকে ওই ঘরে আইসোলেটেড থেকেই তাকে গাইড করতে হচ্ছে। এই কাণ্ডটা চলেছে কয়েক মাস। হাজব্যান্ড তাকে হেল্প করেছে, কিন্তু এই গাইডটা তাকেই দিতে হচ্ছে। কখন কাকে খেতে দিতে হবে, কখন কী করতে হবে, কখন মেয়েকে ওষুধ দিতে হবে, কখন মেয়ের ভ্যাকসিন দিতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই টেনশান তার চলেইছে কয়েক মাস ধরে। এটা একটা ফ্যাক্টর। প্রথম কথা, তার শাশুড়ির এই আচরণ তাকে খুব কষ্ট দিল, অর্থাৎ তার মধ্যে একটা গ্রিফ হল। তারপর এই টেনশান, এই অ্যাংজাইটি তার মধ্যে একটা স্ট্রেস তৈরি করল। এবং এই সময় তার এই যে নানা রকম চিন্তাভাবনার মধ্যে কিভাবে কি হবে, কিভাবে কি চলবে, কি হলে ভালো হবে, কি হলে সবাই সুস্থ থাকবে, এই সব অ্যানালিটিক্যাল ভাবনা চিন্তা, কম্পারেটিভ ভাবনা চিন্তা, তার মধ্যে মাঝে মাঝেই মাথাটা যেন আর খেলতো না, মাথাটা যেন আর কাজ করতো না। এবং সেই সময় থেকেই বা সেই সময় বা তার পরের থেকেই তার একটা হেডেক শুরু হয়। এইসব চিন্তাভাবনা করলেই বেশি হতো। এই পরিস্থিতিটা সে বলল। তাহলে কী হলো? এইটাই হচ্ছে তার সাইকোডাইনামিক্স। সেই সময় তার গ্রিফ হয়েছিল, সেই সময় ওই রকম তার অনেক দিন ধরে চিন্তাভাবনার মধ্যে থাকতে হয়েছে, প্রলংড অ্যাংজাইটি। আর এই রকমভাবে তাকে নানা বিচার বিবেচনা করে চলে সংসারটাকে মেনটেন করতে হয়েছে। অর্থাৎ এইটাকে আমরা ধরতে পারি, এই যে অ্যানালিটিক্যাল বা কম্পারেটিভ স্টাডি করে
ব্যাপারটা মেনটেন করা, এটাকে আমরা ধরতে পারি স্টাডি। অর্থাৎ স্টাডি প্রলংড, এটা একটা কজ হতে পারে। থার্ড কি বলছে, যে এই ভাবনা চিন্তা করার সময় থেকেই তার মধ্যে একটা হেডেক শুরু হলো, অর্থাৎ এই স্ট্রেস তার মধ্যে একটা হেডেক আনলো এবং তার ব্রেনের চিন্তা শক্তি মাঝে মাঝে স্টপ হয়ে যেত, মাথা ধরে যেত। এটা আমরা প্রসেসর অফ মাইন্ড ধরতে পারি বা ব্রেন ফ্যাগ ধরতে পারি। এখান থেকে আমরা রুব্রিকগুলো যদি খুঁজে বার করি তাহলেই কিন্তু সমাধানের রাস্তাটা পাওয়া যাবে। তাহলে কি ধরতে পারি, এই যে সাইকোডাইনামিক্স খুঁজতে গিয়ে যে পয়েন্টগুলো পাওয়া গেল সেটা হচ্ছে এলিমেন্টস ফ্রম গ্রিফ, সেকেন্ড হচ্ছে এলিমেন্টস ফ্রম প্রলংড অ্যাংজাইটি, থার্ড হচ্ছে the procession of mind from study prolonged, এবং এই স্টাডি থেকেই তার মাথা ধরে যাচ্ছে, হেডেক। এই পয়েন্টগুলো ধরলে ওষুধ আছে পিক্রিক অ্যাসিড। মজার ঘটনা হচ্ছে ফ্লো তখনও চলছে এবং বলছে আমি কি, তার ট্যাবলেট দেওয়া ছিল রেজিস্টন, বলছে রেজিস্ট্যান্ট কি আবার শুরু করব? আমি বললাম তুমি 1-2 দিন দেখো, ওষুধটা খাও আজকে, তারপর থেকে 1-2 দিন গেলে আমাকে ফোন করো। তো একটা ডোজ দেওয়া হলো, 2 বার খেতে বলা হলো। তার পরের দিন সকাল থেকে বলছে আমার ফ্লোটা কমে এসছে, আর কিছু ট্যাবলেট খেতে হবে বলে মনে হচ্ছে না, কি করব। এবং তারপর থেকেই সে এখনো অবধি ভালো আছে। এই যে জ্বরটা, এই জ্বরটা ছাড়ানোর জন্য কোথায় যেতে হলো? ওই সাইকোডাইনামিক্স খুঁজতে হলো। যে জায়গায় তার ইমোশনাল ফুলফিলমেন্ট হয়নি, ইমোশনাল ইনজুরি হয়েছে, অর্থাৎ মেন্টাল ব্লক হয়েছে, সেই জায়গায় তার নিউরোফাংশনাল অ্যাক্টিভিটিস অল্টার্ড হয়ে গেছিল, তাই ওর অক্সিটোসিন প্রপারলি সিক্রিশন হয়নি, সেই জন্যই তার ইউট্রাস বাল্কি রয়ে গেছে। যেমন এই ব্যাখ্যাটা বোঝা গেল, অ্যাট দ্য সেম টাইম ওষুধটাও পাওয়া গেল। তাহলে কি বলছিলাম, পয়েন্ট অফ সাইকোডাইনামিক্স আমাদের খুঁজতে হবে। আরেকটা কথা বলেছি যে ইনারমোস্ট মাইন্ড অফ দ্য পেশেন্ট কি চলছে, কি ভাবনা চিন্তা চলছে, এই ব্যাপারগুলো ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বটে। আর যে যদিও মেইন 4-5টা পয়েন্ট বলেছি, এই 2টো পয়েন্টই আজকের আলোচনায় রাখব। নেক্সট পয়েন্ট বলার জন্য, অর্থাৎ ইনারমোস্ট মাঠে কী চলছে সেইটা আমাদের বার করতে হবে। এই আর এক পেশেন্টের গল্প বলি। একটা 60-এর কাছাকাছি বয়স্ক একটা মহিলা, সে মাঝে মাঝেই আসে যখনই তার ইউরিনটা একটু হলুদ হয়। আসলে কি, আমরা তো সবাই জানি যে জল কম খেলে ইউরিনটা একটু স্ট্র কালার হয়, অ্যাপারেন্টলি মনে হয় যেন একটু ডিপ কালার বা ইয়েলো মনে হয়। যখনই এরকম মনে হয় তখনই ডাক্তারখানে এসে হাজির হয় এবং বলে আমার এরকম হচ্ছে, আবার কিডনিটি খারাপ হবে না তো? একটু কোমর ব্যথা হলেই এমনি চলে আসে, কিডনি খারাপ হবে না তো? এরকম কয়েকদিন
চলার পর তাকে ওই এলে কিছু ওষুধ দেওয়া হয়, কমে যায়। আসলে কি, শুধু জল কম খাওয়ার জন্য হচ্ছে, বা হাঁটা চলা বা কাজকর্মের কম বেশির জন্যই একটু কোমরটা একটু ব্যথা হচ্ছে, ধরছে। এটা তো অস্বাভাবিক খুব বিশেষ কিছু নয়। তাই এটা ওটা দিয়ে ওষুধ, সাধারণ ওষুধ দিলেই চলে যায়, আবার আসে না। আবার যখন ওইরকম হয় তখন আসে, এবং যতবারই আসে ততবারই তার কথা হচ্ছে কিডনি খারাপ হবে না তো? কখন কোন ইনফেকশানে কি হয় তাকে বলা হলে, ইনফেকশান যদি হয়, ইনফেকশান থেকে তো অনেক কিছুই হতে পারে। কিডনি হতে পারে, লাং হতে পারে, লিভার হতে পারে, আরে হার্টেও গন্ডগোল হতে পারে, বা কোনো কারণে হার্টও খারাপ হয়ে যেতে পারে। তুমি কিডনি করো। এইবার বলছে, দেখুন ওর মনের মধ্যে কী চলছে, যে মনের ভিতরে খুঁজতে হবে। তো এইবার বলছে, না কিডনি, হার্টে খারাপ হলে মরে গেলাম, হয়ে গেল, কিন্তু কিডনি খুব কষ্ট। বলে কেন, কে বললো কষ্ট? ওকে একটু খোঁচা দিতে হবে তো, কে বললে কষ্ট? যে না আমি দেখেছি মানে? তখন বলছে, ওর পাশের বাড়ি একজন যখন কিডনি খারাপ হয়ে যায় তখন তাকে ডায়ালিসিস করা হচ্ছে। ডায়ালিসিস বলছে, ডায়ালিসিসে কী কষ্ট, সে যা কষ্ট পেয়েছে সে শুধু বাঁচলই না, ওই কষ্ট ও সহ্য করা যায় না, ও দেখা যায় না। ও ভাবলেই আমার মনের মধ্যে শিহরণ জেগে ওঠে, মনের মধ্যে যেন কিরম করে ওঠে। তাই কিছু হলেই মনে হয় কিডনি খারাপ হবে না তো। আর যাই হোক, কিডনি যেন খারাপ না হয়। তাহলে দেখুন ওনার গণ্ডগোলটা কোথায়, মনের মধ্যে ওই খেলছে। ওই মানুষটা যে হয়েছিল, ওই যে ভীষণ একটা ফ্রাইটফুল সিন যে দেখেছে, সেই ফ্রাইটফুল সিন তার মন থেকে যাচ্ছে না, এবং এইটাই তার মনের মধ্যে মনকে টর্মেন্টেড করে তোলে। এই কথাটাই ঠিক, এই কথাটাই যে কথাটা রুগী বলছে, তার মনের মধ্যে শিহরণ জেগে ওঠে, সেই কথাটাই একটা রুব্রিক আছে। ওর মনের মধ্যে সব ঘুরে, তার মানে ডুয়েলস অন পাস্ট ডিসএগ্রিয়েবল অকারেন্সেস, তার আন্ডারে সাবরুব্রিক আছে ফ্রাইটফুল সিন অফ সাম মানফুল ইভেন্টস অফ টর্মেন্টেড বাই সিঙ্গেল স্পঞ্জিয়া। ওই পেশেন্টের জন্য একটা স্পঞ্জিয়া 200 দুবার খেতে বলা হলো। এই যে ঘটনা, এইগুলো হচ্ছে অর্থাৎ লোকের বা পেশেন্টের মনের মধ্যের ঘটনাটা, মনের মধ্যের ফিলিংসটা, মনের মধ্যে অনুভূতিটা, ভাবনাটা, তার চিন্তাধারাটা, এটা খুঁজে বার করতে হবে। এটা বার করতে পারলেই সহজে ওষুধে পৌঁছে যাওয়া যায়। আরও দুটো কথা বলেছি, যে প্রেজেন্ট মেন্টাল স্টেট আর বেসিক মেন্টালিটি অফ দ্য পেশেন্ট, সেটা নিয়ে আরেক দিন বলা যাবে। আজ এইখানে শেষ।